কথায় আছে যার যত শক্তি তার নাক নাকি ততটাই উঁচু। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ক্ষেত্রে এই নাক যেন আটলান্টিক মহাসাগর পেরিয়ে কখনো কিয়েভ, কখনো কারাকাস, আবার কখনো তেহরানের অন্দরমহলে হানা দেয়। এখন প্রশ্ন হলো, তিনি কি কেবল হোয়াইট হাউসের অধিপতি হতে চান, নাকি বিশ্ব মানচিত্রের প্রতিটি দেশে কে রাজা আর কে প্রজা হবে সেই রিমোট কন্ট্রোলটাও নিজের পকেটে রাখতে চান? আজ আমরা কথা বলবো ট্রাম্পের সেই অদৃশ্য হাত যা বিশ্ব মানচিত্রকে নিজের মতো করে পাল্টে দিতে মরিয়া। ওয়েলকাম টু আওয়ার শো ইয়েলো রিফ্লেকশন পডকাস্ট। সাথে আছি আমি সাবরিন আমিন। ট্রাম্পের পররাষ্ট্র নীতি কোনো চিরাচরিত ডিপ্লোমেসি নয়, এটা নিখাদ বিজনেস ডিল। আর তার দর্শনকে বলা হয় ট্রানজেকশনালিজম। সোজা কথায়, বিনা পয়সায় আমেরিকা কাউকে পাহারা দেবে না। তিনি এমন এক বিশ্ব ব্যবস্থা চান যেখানে প্রতিটি দেশের শাসনভার থাকবে একজন বড় ভাইয়ের হাতে, যে কিনা ট্রাম্পের মতো করেই ভাববে। প্রতিষ্ঠান বা প্রোটোকলের চেয়ে তিনি একজনকে ইয়েস স্যার বলাকে পছন্দ করেন। পরিসংখ্যান বলছে ট্রাম্প অন্তত 10 থেকে 12টি দেশের সরকার ব্যবস্থায় সরাসরি প্রভাব ফেলেছেন। যেমন ধরুন ভেনেজুয়েলার কথা। ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোকে বিদায় করতে হুয়ান গুইদোকে স্বীকৃতি দিয়ে তিনি এক নজিরবিহীন রেজিম চেঞ্জ করার চেষ্টা চালাচ্ছেন। নিষেধাজ্ঞা দিয়ে দেশটির অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছেন যেন মাদুরোর পতন হয়, এবং শেষ পর্যন্ত তার হাতেই কিন্তু মাদুরোর পতন হয়েছে, অর্থাৎ তিনি সস্ত্রীক গ্রেফতার হয়েছেন। একটু পেছনে ফিরে যাই। যেমন ক্রিসমাসের আগে মাদুরোর প্রকাশিত এক ইন্টারভিউতে তিনি বলেছিলেন তারা আলোচনায় বসার জন্য তৈরি। ট্রাম্প যদি সত্যি মাদক নির্মূল করতে চান তাহলে ভেনেজুয়েলা সব ধরনের সাহায্য করতে তৈরি। যদি তারা ভেনেজুয়েলার তেল কিংবা অন্য কোনো খনিজ চায় তাহলে শেভরনের মতো কোনো কোম্পানিকে তিনি পাঠাতে পারেন। যেভাবেই তিনি চান সেভাবেই চুক্তি করা হবে। নভেম্বরে ফোনে ট্রাম্প এবং মাদুরোর 10 মিনিট কথাও হয়েছিল, সেটা বেশ উপভোগ করেছেন মাদুরো। কিন্তু তারপর থেকে যা তিনি করলেন, অর্থাৎ ট্রাম্পের নজরদারিতে থেকে বা ট্রাম্পের নির্দেশনায় যা যা ঘটলো ভেনেজুয়েলায়, তা মোটেও উপভোগ করার বিষয় ছিল না। আর এমনটা চললে ভেনেজুয়েলা শীঘ্রই ইরাক যুদ্ধের মতো দীর্ঘস্থায়ী লড়াইয়ে ঢুকে পড়বে। কিন্তু দীর্ঘস্থায়ী নয়, একদমই স্বল্প সময়ের মধ্যে ভেনেজুয়েলাকে কুপঘাত করতে পেরেছেন এবং মাদুরোকে সস্ত্রীক গ্রেফতার করেছেন। এবার আসি ইউক্রেন প্রসঙ্গে। ইউক্রেনেও তিনি জেলেনস্কিকে চাপ দিয়েছিলেন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিরুদ্ধে তদন্ত করতে। অর্থাৎ ইউক্রেনের রাষ্ট্রপ্রধানকে তিনি নিজের নির্বাচনের গুটি হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন। জেলেনস্কিকে চাপ দিয়ে নিজের রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা তার ক্ষমতার চেয়ার ধরে পর্যন্ত টান দিয়েছিলেন। একই সাথে পুতিনের সাথে সখ্যতা ট্রাম্প সবসময় চেয়েছেন এই যুদ্ধের চাবি যেন তার হাতেই থাকে। এবার আসি বিশ্বব্যাপী আলোচিত সেই ইসরায়েল ফিলিস্তিন প্রসঙ্গে, যেখানে তিনি জেরুজালেমকে স্বীকৃতি দিয়ে ফিলিস্তিনিদের ভবিষ্যৎ একতরফাভাবে লিখে দিতে চেয়েছিলেন। বছরের পর বছর ধরে চলে আসা এই সমস্যা সমাধানে ট্রাম্প নতুন একটি আইডিয়া সবার সামনে নিয়ে এসেছিলেন। তিনি প্রস্তাব দিয়েছিলেন গাজার বাসিন্দাদের জর্ডানে অথবা মিশরে সরিয়ে নেওয়া যেতে পারে, যাতে যুদ্ধ বিধ্বস্ত ওই অঞ্চল নতুন করে গড়ে তোলা যেতে পারে। বিকল্প বাসস্থান হিসেবে তিনি আফ্রিকার সোমালিয়া এবং সুদানের কথাও বলেছেন। কিন্তু যখন তাকে প্রশ্ন করা হলো গাজাকে নতুন করে গড়ে তোলার পরে সেখানে আদিবাসীরা কি তাদের পুরনো ঠিকানায় ফিরতে পারবে, ট্রাম্পের উত্তর অবশ্যই না। ওদিকে আরব দেশগুলো ট্রাম্পের এই প্রস্তাব মোটেও মেনে নেয়নি। এমনকি জর্ডান এবং মিশরও বলেছে এমন কিছু হলে তাদের দেশ ভয়াবহ মানবিক এবং নিরাপত্তা হুমকিতে পড়বে। ইউএস প্রেসিডেন্টের দিক থেকে এটা আসলে একটা ব্যবসায়িক মডেল, যেটা কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটিটা আরো শক্ত করতে পারবে তারা। যেসবের পেছনে প্রতি বছর যে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হচ্ছে সেটাও কমিয়ে আনা হবে এককালীন ইনভেস্টমেন্টের মাধ্যমে। আফগানিস্তানে আশরাফ ঘানি সরকারকে পাশ কাটিয়ে সরাসরি তালেবানদের সাথে চুক্তি করা ছিল তার এক চরম পদক্ষেপ। এবার আসি ব্রাজিল প্রসঙ্গে। ব্রাজিলের বোলসোনারোকে বলা হতো ট্রপিক্যাল ট্রাম্প। 2026-এর প্রেক্ষাপটে দাঁড়িয়েও দেখা যায় ট্রাম্প লাতিন আমেরিকার ডানপন্থীদের এমনভাবে মদত দেন যাতে সেখানে তার পক্ষের লোকজনই ক্ষমতায় থাকে।
ইরানে জেনারেল কাশেম সোলাইমানিকে খুন করে এবং পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গিয়ে তিনি ইরানের শাসন ব্যবস্থার ভেতর থেকে ধসিয়ে দিতে চেয়েছিলেন। ইরানের সুপ্রিম লিডার খামেনির পরেই অবস্থান ছিল রেভলিউশনারি গার্ডের এই কমান্ডারের। এখন প্রশ্ন হলো, ট্রাম্প কি বিশ্ব নেতাদের বস হতে চান? উত্তরটা সহজ, হ্যাঁ। 2026 সালে দাঁড়িয়েও আমরা দেখছি ট্রাম্পের প্রতিটি বক্তব্য বা টুইট বিশ্বের শেয়ার বাজার থেকে শুরু করে রাজনৈতিক স্থিতিশীলতা পর্যন্ত নাড়িয়ে দিচ্ছে। তিনি ন্যাটো নেতাদের ধমক দেন কিংবা G7 সম্মেলন ছেড়ে উঠে যান, এ সবই তার গুন্ডাগিরিকেই প্রকাশ করে। তাই ব্রাজিল থেকে হাঙ্গেরি, আর্জেন্টিনা থেকে ভারত, যেখানে তার ভাবাদর্শের কেউ ক্ষমতায় থাকে তিনি তাদের পূর্ণ সমর্থন দেন। আর যারা তার মতের বিরুদ্ধে যায় তাদের উপর নিষেধাজ্ঞা বা ট্যারিফ আরোপ করে অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিতে দ্বিধা করেন না। আচ্ছা, সব ক্ষেত্রে কি তিনি সফল? এটার উত্তর আসলে হ্যাঁ বা না, দুটোই হচ্ছে। যেমন ভেনেজুয়েলার ক্ষেত্রে মাদুরো কিন্তু এক ধরনের ক্ষমতাচ্যুতই হয়েছে। তিনি এখন আমেরিকার হাতেই বন্দী, অর্থাৎ আমেরিকা তাকে তার স্পেশাল ফোর্সের মাধ্যমে তার বাড়ি থেকে তাকে অ্যারেস্ট করে তুলে নিয়ে আমেরিকায় পৌঁছেছে। আবার কিছু ক্ষেত্রে না, উত্তর কোরিয়াও পরমাণু অস্ত্র এখনো ছাড়েনি, কিন্তু ট্রাম্পের আসল সফলতা হলো তিনি প্রমাণ করেছেন ওয়াশিংটনের সবুজ সংকেত ছাড়া বিশ্বের কোনো দেশের সিংহাসনই এখন আর শতভাগ নিরাপদ নয়। তিনি বিশ্ব রাজনীতিকে একটি চরম অনিশ্চয়তার গোলকধাঁধায় ফেলে দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প এমন এক নাম যে কেবল ক্ষমতার অধিপতি হতে চায় না, বরং গ্লোবাল পলিটিক্সের গ্র্যান্ড মাস্টার হয়ে উঠতে চান। দিন শেষে প্রশ্ন একটাই, এই নাক গলানো কি শুধু আমেরিকার স্বার্থে, নাকি তার ব্যক্তিগত ইগোর লড়াইও এখানে রয়েছে? জাদুকরের খেলা শেষে যখন পর্দা নামে তখন সত্য একটাই থাকে, আর তা হলো ক্ষমতা। ইতিহাস কি বারবার ফিরে আসবে, নাকি ট্রাম্প নতুন কোনো ইতিহাস লিখবেন? দেখা হবে নেক্সট এপিসোডে। আর সেই পর্যন্ত থাকুন আমাদের সাথে।